পশ্চিম আফ্রিকার এক বিশাল ও প্রভাবশালী দেশ, যার ভৌগোলিক অবস্থান তাকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে পুরো অঞ্চলের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে। দেশটির উত্তরে নাইজার, পূর্বে চাদ ও ক্যামেরুন, পশ্চিমে বেনিন এবং দক্ষিণে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের গালফ অব গিনি। এই অনন্য অবস্থানের কারণে নাইজেরিয়া একদিকে যেমন সাগর বন্দর, নদী ও উপত্যকা সুবিধা পেয়েছে, অন্যদিকে পেয়েছে মরুভূমির কঠিন চরিত্র ও উর্বর কৃষিজমি, দুটোই মিলিত বৈচিত্র্য। নাইজেরিয়ার উত্তরাংশ বেশ শুষ্ক ও মরুময়, যেখানে সাহারা মরুভূমির প্রভাব স্পষ্ট। বার্ষিক বৃষ্টি কম হওয়ায় এই অঞ্চলের জীবনযাত্রা ঘিরে রয়েছে পানি সংগ্রহ, খরা মোকাবেলা এবং কৃষিকাজকে কেন্দ্র করে সংগ্রাম। আবার মধ্যাঞ্চল তুলনামূলকভাবে সবুজ, পাহাড়ি আর নদীবহুল। এখানেই বয়ে গেছে বিখ্যাত নাইজার নদী, যা দেশের প্রাণ শক্তি হিসাবে বিবেচিত হয়। দক্ষিণাঞ্চল বরাবরই বেশি বৃষ্টিপাত প্রবণ, ঘন ঘন বন, ম্যানগ্রোভ এবং তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চল নিয়ে গড়ে উঠেছে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের জীবনযাত্রা। এই ভৌগোলিক বৈচিত্র্য নাইজেরিয়াকে শুধু প্রাকৃতিকভাবে সমৃদ্ধ করেছে তা নয়, বরং তার মানুষের সংস্কৃতি, পেশা, খাদ্যাভ্যাস ও অর্থনীতির উপরও রেখেছে গভীর প্রভাব। পাহাড়, নদী, বন, সাগর আর মরুভূমির সমন্বয়ে নাইজেরিয়াকে আফ্রিকার অন্যতম জটিল কিন্তু আকর্ষণীয় ভূখণ্ডে পরিণত করেছে। নাইজেরিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো। আধুনিক সীমানা গঠনের অনেক আগেই এই অঞ্চলে বসতি গড়ে উঠেছিল শক্তিশালী ও সাংগঠনিক বেশ কিছু সভ্যতা, যেমন নগ সভ্যতা, যা খ্রিস্টপূর্ব 1000 সালেরও আগে বিদ্যমান ছিল। তাদের টেরাকোটা ভাস্কর্য আজও শিল্প ও ইতিহাসের ক্ষেত্রে এক অনন্য অধ্যায় হিসাবে পরিচিত। এরপর আসে ইপে, বেনিন, কানেম বর্নু এবং ওয়াহাসা, যেগুলো বাণিজ্য, অস্ত্রশস্ত্র, শিল্পকলা ও রাষ্ট্র ব্যবস্থার জন্য খ্যাত ছিল। 15 থেকে 19 শতকের মধ্যে ইউরোপীয় শক্তিগুলো এই অঞ্চলে আসতে শুরু করে। বাণিজ্য, বিশেষ করে দাস ব্যবসা, পশ্চিম আফ্রিকার সমাজকে মারাত্মকভাবে পরিবর্তন করে দেয়। পরবর্তীতে ব্রিটিশরা ক্রমে নাইজেরিয়াকে একটি উপনিবেশে পরিণত করে। 1914 সালে উত্তর ও দক্ষিণ প্রটেক্টরেট একত্রিত করে নাইজেরিয়া নামে একক উপনিবেশ তৈরি করে। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন ও রাজনৈতিক প্রচেষ্টার পর নাইজেরিয়া 1 অক্টোবর 1960 সালে স্বাধীনতা লাভ করে। তবে স্বাধীনতার অল্প কিছু বছরের মধ্যেই দেশটি সামরিক অভ্যুত্থান, গৃহযুদ্ধ, বিশেষ করে বিআফ্রা যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যেতে থাকে। তবুও দেশের জনগণের দৃঢ়তা ও সাংস্কৃতিক ঐক্য মিলিয়ে কয়েক দশকের উত্থান পতনের পর নাইজেরিয়া আজ আফ্রিকার অন্যতম শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে আছে। নাইজেরিয়া বিশ্বের অন্যতম সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় দেশ। এখানে 250টিরও বেশি জাতিগোষ্ঠী এবং 500টিরও বেশি ভাষা ব্যবহৃত হয়, যা পৃথিবীর অন্য কোনো দেশের ক্ষেত্রেই এত সুস্পষ্টভাবে দেখা যায় না। 3টি বড় জাতিগোষ্ঠী হল হাউসা, ফুলানি, ইয়োরুবা এবং ইগবো। প্রতিটি গোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা, ঐতিহ্য, পোশাক, সঙ্গীত, ধর্মীয় রীতি ও সামাজিক কাঠামো। হাউসারা মূলত দেশের উত্তরাঞ্চলে বসবাস করে। তাদের সংস্কৃতি গড়ে উঠেছে সাহেল অঞ্চলের প্রভাব এবং ইসলামী ঐতিহ্যের সঙ্গে মিশে। ইয়োরুবাদের রয়েছে শক্তিশালী কিংবদন্তি, শিল্প, নৃত্য ও ধর্মীয় কাঠামো। তারা দক্ষিণ পশ্চিমাঞ্চলে সংখ্যাগরিষ্ঠ। ইগবোরা দক্ষিণ পূর্বাঞ্চলে বসবাস করে এবং তারা খ্যাত ব্যবসা, বাণিজ্য, শিক্ষার প্রতি আগ্রহ ও সমবায়ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য। রাষ্ট্রীয় ভাষার ক্ষেত্রে ইংরেজি সরকারি ভাষা হলেও স্থানীয় ভাষাগুলোর গুরুত্ব অপরিসীম। নলিউড চলচ্চিত্র, আফ্রোবিট সঙ্গীত, ঐতিহ্যবাহী নৃত্য, রঙিন ফ্যাশন, উজ্জ্বল উৎসব সব মিলিয়ে নাইজেরিয়ার সংস্কৃতি শুধু দেশের লোকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বার্না বয়, উইজকিড, ফেলা কুটি, নাইজেরীয় শিল্পীরা আজ বিশ্বমঞ্চে আধিপত্য দেখাচ্ছেন।
নাইজেরিয়ার অর্থনীতি আফ্রিকার বৃহত্তম অর্থনীতিগুলোর একটি এবং এর কেন্দ্রবিন্দুতে রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস। 1950-এর দশকে তেল আবিষ্কারের পর নাইজেরিয়া অর্থনৈতিকভাবে এক নতুন যুগে প্রবেশ করে। আজ রপ্তানি আয়ের 90% আসে তেল থেকে, বিশেষ করে নাইজার ডেল্টা অঞ্চলের সমৃদ্ধ তেল ক্ষেত্রগুলো থেকে। কিন্তু তেলের পাশাপাশি কৃষিও দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। প্রায় 70% মানুষই কৃষির উপর নির্ভরশীল। কোকো, পাম অয়েল, রাবার, ভুট্টা, চাল, কাজু বাদাম ও জাম এসব কৃষিপণ্য আফ্রিকার বাজারে উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে। নাইজেরিয়ার অর্থনীতি শুধু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয়, বরং দেশটি ধীরে ধীরে শিল্প, টেলিকমিউনিকেশন, নির্মাণ, ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রযুক্তি, স্টার্টআপ এবং আর্থিক খাতে শক্ত অবস্থান তৈরি করছে। বিশেষ করে লাগোসকে বলা হয় আফ্রিকার সিলিকন ভ্যালি, যেখানে শত শত স্টার্টআপ, ফিনটেক কোম্পানি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী সক্রিয়। তবে অর্থনীতির চ্যালেঞ্জও কম নয়। তেল নির্ভরতা, দুর্নীতি, বৈষম্য, বেকারত্ব, নাইজার ডেল্টায় পরিবেশ দূষণ ও প্রশাসনিক জটিলতা দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করে। তবুও নাইজেরিয়ার তরুণ জনগোষ্ঠী, উদ্যোক্তা মনোভাব, প্রাকৃতিক সম্পদ এবং ক্রমবর্ধমান বাজার এসবই দেশটিকে আগামী দশকে আরও শক্তিশালী অর্থনীতিতে পরিণত করার সম্ভাবনা তৈরি করছে। নাইজেরিয়ার চলচ্চিত্র শিল্প বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি। বার্ষিক চলচ্চিত্র উৎপাদনের হিসাবে বলিউড ও হলিউডের ঠিক পরেই। নলিউডের বিশেষ শক্তি হল এর গল্প বলার ধরন, সাংস্কৃতিক সক্রিয়তা, নিম্ন বাজেটে দ্রুত নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনের বাস্তবতা তুলে ধরার প্রবণতা। 1990 দশক থেকে ভিডিও ক্যামেরা ও সস্তা এডিটিং টুলসের সাহায্যে নলিউডের উত্থান শুরু হয়। সময়ের সঙ্গে এটি শুধু আফ্রিকা নয়, ক্যারিবিয়ান, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের আফ্রিকান ডায়াসপোরা সব জায়গায় জনপ্রিয় হয়ে ওঠে। নলিউডের চলচ্চিত্রে সমাজ, পরিবার, ধর্ম, প্রেম, রাজনীতি, জাদুবিদ্যা, ব্যবসা প্রায় সবকিছুরই বাস্তব ও নাটকীয় উপস্থাপন দেখা যায়। আজ নলিউড শুধু একটি বিনোদন শিল্প নয়, বরং এটি একটি শক্তিশালী অর্থনৈতিক খাত যা লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। নেটফ্লিক্স, আমাজন প্রাইম সহ আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মগুলো নলিউডের কন্টেন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। নলিউডের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও নির্মাতারা এখন আফ্রিকান পপ কালচারের অন্যতম প্রতীক। নাইজেরিয়ার সবচেয়ে শক্তিশালী সাংস্কৃতিক রপ্তানি হল তার সঙ্গীত। Baby, give me your lips, oh, make I taste your sweetness now. Your beauty, they make me trip. বিশেষ করে আফ্রোবিট ও আফ্রোবিটস কিংবদন্তি ফেলা কুতির হাত ধরে আফ্রোবিটস আন্দোলনের জন্ম, যেখানে জাজ, হাইলাইফ, প্রাঙ্ক, ড্রাম এবং রাজনৈতিক প্রতিবাদ মিলেমিশে এক অনন্য ধাঁচ তৈরি করে। ফেলা কুতির সঙ্গীত শুধু শিল্প ছিল না, তা ছিল রাজনৈতিক অস্ত্র, সামাজিক আন্দোলন ও মানুষের কণ্ঠস্বর। এর পরবর্তীতে আসে আধুনিক আফ্রোবিটস, যেখানে পপ, হিপ হপ, ডান্স হল, আর&বি এবং আফ্রিকান রিদম একত্রিত হয়। আজ বার্না বয়, উইজকিড, ডেভিডো, টেমস, রেমা এদের গান সারা বিশ্বের তরুণদের প্লেলিস্টে জায়গা করে নিয়েছে। নাইজেরিয়ার সঙ্গীত শিল্পীরা গ্র্যামি জয় করছে, আন্তর্জাতিক ফেস্টিভ্যালে শো করছে এবং গ্লোবাল চার্টে নিয়মিত অবস্থান করছে। নাইজেরিয়ার সঙ্গীত শুধু বিনোদন নয়, এটি আফ্রিকান পরিচয়, সংগ্রাম, ভালোবাসা, সামাজিক বার্তা এবং আধুনিকতার মিশেল। এর রিদম, ডান্স স্টাইল, ফ্যাশন ও বিট আজ বিশ্বের সাংস্কৃতিক ট্রেন্ড নির্ধারণ করছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল নাইজেরিয়ার সঙ্গীত তরুণদের আত্মবিশ্বাস, পরিচয়বোধ ও বিশ্ব দাপটে নিজেদের অবস্থান বোঝানোর নতুন ভাষা তৈরি করছে। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রযুক্তি খাতের জন্মস্থান। লাগোসকে বলা হয় আফ্রিকার স্টার্টআপ ক্যাপিটাল।
যেখানে ফ্লাটার ওয়েব, পেস্টাক, আন্দেলা, কুডা ব্যাংক সহ বহু ইউনিকর্ন স্টার্টআপ গড়ে উঠেছে। ফিনটেক, ই-কমার্স, স্বাস্থ্য প্রযুক্তি, অনলাইন শিক্ষা প্রতিটি ক্ষেত্রে নাইজেরিয়ার তরুণ উদ্যোক্তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। প্রযুক্তির এই উত্থানের পেছনে তিনটি বড় কারণ রয়েছে: বিশাল জনসংখ্যা ও তরুণদের নতুন কিছু তৈরি করার আকাঙ্ক্ষা, বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ। নাইজেরিয়ান অনলাইন ব্যাংকিং, মোবাইল মানি, ফুড ডেলিভারি অ্যাপ, ডিজিটাল মার্কেটিং ও সাইবার উদ্যোগ আজ আফ্রিকার জন্য ট্রেন্ড সেট করছে। অনেক দেশের তুলনায় নাইজেরিয়ার তরুণেরা দ্রুত প্রযুক্তি গ্রহণ করে, নতুন দক্ষতা শিখে এবং স্টার্টআপ ইকোসিস্টেমে যুক্ত হয়। এখানকার প্রযুক্তি শিল্প শুধু দেশের অর্থনীতিকে শক্ত করছে না, বরং আফ্রিকার ভবিষ্যৎ অর্থনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলছে। নাইজেরিয়া এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, যেখানে সমস্যা আছে আবার বিশাল সম্ভাবনাও রয়েছে। বর্তমানে দেশটি রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, আঞ্চলিক উত্তেজনা, বেকারত্ব, তেল নির্ভর অর্থনীতির দুর্বলতা এবং অবকাঠামোগত সমস্যার মুখোমুখি। অনেক অঞ্চলই নিরাপত্তা সংকট, জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা ইত্যাদি চ্যালেঞ্জে ভুগছে। তবুও সম্ভাবনার দিকটি অনেক বড়। জনসংখ্যার বিশাল অংশই তরুণ, যারা সক্রিয়, উদ্যমী এবং প্রযুক্তিতে দক্ষ। তাদেরই হাত ধরেই দেশটি আগামী দশকে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। পাশাপাশি নলিউডের বিস্তার, প্রযুক্তি উদ্যোক্তাদের উত্থান, কৃষির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য এসবই নাইজেরিয়ার ভবিষ্যৎকে আলোকিত করছে। বিশ্বব্যাপী দেশটির প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আফ্রিকান ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির প্রতিটি স্তরে নাইজেরিয়া আজ একটি শক্তিশালী কণ্ঠ।